আপনাদের কাছে বিচার চাই, আপনারা আমার বিচারটা করে দেন। আমি চাই এটা সঠিক বিচার হোক, আমার মতো কেউ যেন ওদের ফাঁদে না পড়ে। কিন্তু ও তো আমাকে বলছিল সবাই সামনেই, কোরআনটা ধরে, আমি মুসলিম, আমি তোমার সাথে কখনো বেইমানি করবো না। কিন্তু ও কোরআন শরীফটা ধরে 2 রাকাত নামাজ পড়ে আমার সাথে বেইমানি করছে। কিন্তু ওদের বাড়িতে গেছি, সবকিছুই বিয়ে শাদী মানে, কিন্তু টাকা পয়সা নিচে দেয় না। আমাকে যখন নিয়ে খাবে না, বাস আমার টাকা পয়সা আমাকে দিয়ে দিক, আমার কোনো আর দাবি নাই। কি নাম আপনার? আমার নাম প্রথমত আয়েশা, প্রিয়াঙ্কা আয়েশা রূপে। আমি প্রথম খ্রিস্টান ছিলাম, খ্রিস্টান থেকে বিয়ের পরে মুসলিম হয়েছি। আমার হাজবেন্ড মুসলিম। একটু নামায় নেন। তো আপনার জন্ম কোথায়? আমার জন্মস্থান? জন্মস্থান বাংলাদেশি, বাংলাদেশে কিন্তু কোথায়? আমার বাবা ইন্ডিয়ান, ও আচ্ছা, আমার মা বাংলাদেশি। জন্ম বাংলাদেশি। জি, আপনার জন্ম কোথায় হয়েছে তাহলে? বাংলাদেশের কারণীগঞ্জ। কেরানীগঞ্জে? ও, আপনি জন্মের আমি পর থেকে আমি কেরানীগঞ্জে বড় হয়েছেন? হ্যাঁ, এখানে নাগরিক আমি। আচ্ছা, আমার বাবাও সবাই। তো বাবা বাংলাদেশের নাগরিক হয়েছে পরে? জি, এখন আমাকে বলে আমি ইন্ডিয়ান, আমি এই সেই, আমি রোহিঙ্গা, এই সমস্ত কথা বলে, কিন্তু আমার পাসপোর্ট না, সবকিছু এইখানের, বাংলাদেশের না? সবকিছু এইখানের। আপনার জন্মের পর থেকে তো বাংলাদেশি আপনি, তাই না? জি, ইন্ডিয়াতে যাওয়া আশা করি, এখানেও যাওয়া আশা করি, কিন্তু বিয়ের পরে আর যাওয়া হয়নি। মানে আপনার আত্মীয় স্বজন ইন্ডিয়াতে আছে? জি, আচ্ছা, আমার বাবাই শুধু বাংলাদেশে ছিল, আমার ফ্যামিলি কেউ বাংলাদেশে চিনে না, কিন্তু আমরা ভাই বোন সবাই নেই। বাংলাদেশি। জি, আচ্ছা, মূলত কি হয়েছে বলেন তো? সমস্যা কি আপনার? মূল হতো আমি একজন খ্রিস্টান, এবং আমি 2013 সাল থেকে বিদেশ করি। তারপরে ছুটিতে বাড়িতে আসি, এসে আবার সৌদিতে মুসলিম যাই। হয়েছেন আপনি? জি, কবে মুসলিম হয়েছেন? মুসলিম হয়েছে 2019। 19 সালে জি, মুসলিম হয়েছে। 2019। আচ্ছা, গেল। এটা কি কোর্টের মাধ্যমে এফিডেভিট করে হয়েছে? না, ওমানে থাকাকালে আমার বিয়ে হয়, এবং আমার মালিকের ঘরে বিয়ে হয়, এবং আমার ভাসুর, মামা শ্বশুর ঘরে ভাসুর আছে, ওর ফ্যামিলি, আমার হাজব্যান্ডের ফ্যামিলি, আপন ভাই, এগুলো সাথে থাকে। আমি বিয়ে রাজি থাকি না, তখন ওই মালিকের হাতে পায়ে ধরে আমাকে বিয়ে শাদী করে। বিয়ে হয়েছিল ওমানে? জি, ওমানে। কত সালে এটা? 2019। 2019 সালে? জি। আপনি ওমানে গিয়েছিলেন কত সালে? ও 2019-এ করোনার সময় ফুল। তখন ওমান গিয়েছিলেন? জি। এর আগে আর অন্য কোথাও ছিলেন? এর আগে ছিলাম জর্ডানে। জর্ডানে কত সালে ছিলেন? জর্ডানে 2013 সালে যাই। অনেক আগে। তারপর আর কোথাও তারপর গিয়েছিলেন? 2016 সালে আবার ইয়াতে যাই, সৌদিতে। সৌদিতে ছিলেন? জি, জি। সৌদি কতদিন ছিলেন? সৌদিতে ছিলাম 4 বছর। 4 বছর। জি, 13 সাল থেকে জর্ডান, তারপরে আবার সৌদিতে গেছেন, সেখানেও 4 বছর। জি। ওমানে হচ্ছে এই 7 বছর। আচ্ছা, 2025 চলে 19, তাহলে ক বছর হয়? হ্যাঁ। তারপরে গেলেন সর্বশেষ ওমান। জি, ওমান সর্বশেষ কার মাধ্যমে গিয়েছেন? ওমান গিয়েছিলাম, এখানেই এক বেলায়েত আছে, ওর মাধ্যমে। আচ্ছা, আপনি নিজে নিজে গেছেন? জি, জি। আপনার হাজবেন্ড যে বিয়ের কথা বলতেছেন ওমানে, সেটা কি ওনাকে কি আপনি ওমান যাওয়ার পর চিনলেন নাকি যাওয়ার আগে থেকে না, চিনতেন? ওখানে যাওয়ার পরেই চিনছি, একই জায়গায় থাকতাম। ও আচ্ছা, একই জায়গায় পরিচিত হওয়ার পরে তারপরে বিয়ের প্রস্তাব আসছে? জি, জি। আমাদের প্রেম ভালোবাসা করে কোনো হয়নি বিয়ে, ওরাই প্রস্তাব দিছে। আপনার হাজবেন্ডের কে কে ওখানে ওমান থাকতো? ওখানে ওরা কাকা আছে, আপনার ফারুক হাজবেন্ডের মুন্সি। কে কে ওখানে থাকতো ওমানে? ওইখানে আমার হাজবেন্ডের এক কাকা আছে, ওর নাম ফারুক মুন্সি। আচ্ছা, আরেকজনের নাম মানে বাবুল মুন্সি, হয়তো খেয়াল নেই আমার, ওরই ভাই। ভাই? হ্যাঁ, কেমন, মানে আপন ভাই? না, মানে আমার হাজবেন্ডের কাকাই লাগে, 2 জন, ফারুক মুন্সির আপন ভাই। আচ্ছা, তারপর ওনার ভিসার মাধ্যমে যায়। আর একজন রুম্মান ভাই, ওর মামা তো ভাই হয়, আচ্ছা। ফারুক মুন্সির ভাইগনা। আমার দেওর, ওকে আমি নেই ওমানে, ও আমার কাছে 4 বছর থাকে। মানে আমার আপন দেওর। আচ্ছা, আপনার হাজবেন্ডের নাম কি ছিল? সাগর ঘরামি। সাগর ঘরামি। ঘরামি? জি, জি। ওনাদের বাড়ি কোথায়? শরীয়তপুরে, গোসেরহাট মাছরাঘালি। আচ্ছা, শরীয়তপুরে। শরীয়তপুর মাছরাঘালি। বিয়ের সময় উপস্থিত কে কে ছিল? আমার দেবর ছিল, আপন দেবর ছিল। হ্যাঁ। এর আগে বিয়ে হয়, কিন্তু তখন আমার দেবর ছিল না। পরবর্তীতে আবার বিয়ে হয়, এক ছেলের সাথে 3 বার বিয়ে হয়ে যায়। কিন্তু মধ্যে যে বিয়েটা হয়েছে, ওটা কাবিনটা শুধু দিছে। ওখানে ওর বন্ধু রাসেল, ওর বাড়ি কুমিল্লা, ও ওমানে থাকে, ওর মাধ্যমে ও ছুটিতে গেছে, তখন ওখান থেকে আমার কাছে 50,000 টাকা নেয় কাবিনের জন্য। সেই কাবিন ছিল ভুয়া।
কিন্তু আমাদের যে মুসলিম হয়ে বিয়ে হয় হুক কাজে ডেকে, কিন্তু এটা ভুয়া ছিল না। আমার আর বাবার ঘরে বিয়ে হয়, কিন্তু ওরা বিয়ে স্বীকার করে, কিন্তু আমার কাছ থেকে টাকা নিচ্ছে, এখন আমাকে নিয়ে সংসার করে খাবে না। আমাকে কাজে কাবির নামে 4 লাখ টাকা, ওই টাকা দিয়ে বিদায় করে দিবে। আমার কাছ থেকে ধাপে ধাপে 1.5 কোটি টাকা নিছে, ওই টাকা দিতে চায় না। আপনার মানে আপনি এখন আমাকে নিয়ে যে খাবে না আমার টাকা। আপনার কাছে কত টাকা নিছে? 1.5 কোটি টাকা নেওয়া হয়েছে। এই টাকা কিভাবে দিছেন? আমি প্রথমত আমার হাজবেন্ডে, আমার দেওরের হ্যান্ড ক্যাশ দিয়ে, আমার হাজবেন্ড যখন মালয়েশিয়া চলে যায় তখনও তো আমি যখন সংসার করি 3 বছর। এই 3 বছর সংসার কি ওমানেই করছেন? জি জি, একসাথে। আমার দেবরও ছিল। আপনার হাজবেন্ডের আপন ভাই? জি, আপন ভাই, নাম ছোট কি তার? রিয়াজুল ঘরামি। রিয়াজুল ঘরামি, সে কি জি। বিবাহিত? না না, আচ্ছা। ওই বড়, আমার হাজবেন্ডই বড়। সবাই 2 ভাই 2 বোন, ওই বড়। শুনেন, 3 বছর আপনারা ওমান সংসার করেছেন। জি। এই 3 বছরের মধ্যে কোনোদিন বাংলাদেশে আসছিলেন আপনারা? না, আমি আসি নাই। আমার হাজবেন্ড ওখানে ওমানে ধরা খায়, তখন আমার মালিকের কাছ থেকে ধার করে 2000 রিয়াল দেই বাংলাদেশে। 2000 রিয়াল আমার দেওরের হাতে ক্যাশ, ওকে পুলিশে নেয়। তখন 16-17 দিন জেল খাটে। বাংলাদেশে 2000 না, ওমানে 2000? ওমানে 2000 রিয়াল, বাংলাদেশে 7.5 লাখ টাকা। আচ্ছা। তখন আমি ছুটাই নিয়ে আসি। ওই ফারুক মুন্সি আছে, ও 1 টাকাও দেয় না, যে নেয় ওকে ভিসা দিয়ে। তখন ওর ভিসার মাধ্যমে কাজ করতো। যখন ও বাড়িতে ওর বাইরে চলে আসছে, তখন ওমানের মাছ বেচতো আল হিল মাস্কাটে, তখন সেটা অবৈধ। তখন ওকে পুলিশে ধরে, তখন আমি ওকে ছুটাই নিয়ে আসছি। আনার পরে ওমানের সবাই, যাওয়ার মালিক, ওর বন্ধু বান্ধব সবাই জানে। আর আমার দেওয়ারের হাতে ক্যাশ আমি টাকা দিই। তখন ছুটে এনে বাংলাদেশে 1 মাস থাকে 2023-এ। রোমান ভাই? জি জি জি, অবশ্যই। না, ধন্যবাদ, আপনি যে সত্যিটা স্বীকার করছেন। মানে দ্যাট মিনস আপনি ওইখানে ছিলেন, বিয়ের শুরু থেকে সব কিছুতে আপনি ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, রাজি করাইছে মানে। অনেক কিছু জানি বা আমাদের হয়তো বিয়ে করে মুসলমান বানানো হয়েছে। আমাদেরকে রিকোয়েস্ট করা, আমাদের রিকোয়েস্ট করে মুসলমান দিয়েছে। মানে আপনারা রিকোয়েস্ট করে, সাগর আপনি সবাই মিলে রিকোয়েস্ট করে মুসলমান বানাইছেন ওনাকে? বিয়ে দিছে, আমি রাজি ছিলাম না বিয়ে। দেন তারপরে 3টা বছর একসাথে থাকছে? একসাথে থেকে এখানে 7 বছর বিয়ের বয়স চলে। আর ওই যে ছোট বাইরে যে নিচে সম্পূর্ণ খরচটা হচ্ছে ওনার টাকা দিয়ে নিছে না? বোনের ডেলিভারি হয়েছে। আপনি চুপ থাকেন, কথা বলছি। এইটা সঠিক, আমি এটা জানি না। আচ্ছা, যাও, দেখছেন। জানি যে ব্যাংকে টাকা দিছে, টাকা পাঠাইতে পারিতে, এটা শিউ। ব্যাংকে টাকা খাতে, এটাও শিউ। ব্যাংক খাতে, বিকাশে খাতে, এগুলো টাকা দিয়ে সত্যি। ডকুমেন্ট আপনারা যা পাইছেন এগুলো সব। মানে 3টা বছর তো আর একদিন না, না? উনি যা কামাইছে, তো ওনার তো স্বামী যেহেতু বানিয়েছে, তাদেরকে দিছে। 7 বছর। 3 বছর কিন্তু তারপরে রমেশ ভাইয়ের অ্যাকাউন্ট দিয়ে ব্যাংকে যে টাকাগুলো আছে এগুলো রমেশ ভাইয়ের অ্যাকাউন্ট দিয়ে ছাড়া হয়েছে। আর বিকাশে ছাড়ছে। আমি ওইটা রিসিটও দেখছিলাম। আর বিকাশে যেগুলো দিয়েছে এগুলো ভাই সঠিক, আমি জানি না যে বিকাশে কার মাধ্যমে ছাড়ছে। বুঝতে পারছি। যাই হোক, স্বীকার করছেন, এটাই অনেক কিছু আপনারা নিজে জানেন, সবই ঠিক আছে, টাকা পয়সাও দিছে। কিন্তু এই যে এখন যে তার সাথে এগুলো করছে, মানে মানতেছেন, এটা তো অন্যায়, তাই না? অনেক বড় অন্যায়। এটা তো লাগা মন নাই। আমার কথা হলো একটা আজকাল যদি একটা মুসলিম হয়, একটা মুসলিম করে বিয়ে, তো তাহলে একটা কথা ছিল। এই মেয়েটা খ্রিস্টান, মেয়েটার আমরা ইন্ডিয়া স্বপ্ন দেখাই, ওরা মুসলমান বানাইলাম, বিয়ে দিলাম, কেউ স্বপ্ন দেখাইলি, মেয়ে ওই হিসাবে হয় মুসলিম হইল। হ্যাঁ, যদি স্বপ্ন দেখাইতে থেকে তো মুসলিম হইল। একটা মুসলিম আজকে ওর প্রিয়াঙ্কার মারা, আমরা এই যখন শুনছে যে মানে প্রিয়াঙ্কা তো সরাসরি বলে না, ওর বোনের কথা জানছে আর কি, যে ও মুসলিম হয়েছে। জানার পরে ওর বোনের বাড়িতে শেয়ার করছে। এটা শোনার পরে প্রিয়াঙ্কার আমার স্টপিরা মারা গেছে। যাই হোক, এটাই সত্য যে এই যে ভাইটাই নিচে এত বছর থাকছে, বেশ কয়েক বছর, না? জি, এটা সত্য, এটা কোনো লুকানো কিছু না, এটা সত্য। ধন্যবাদ, স্বীকার করছেন। মানে ওদের বাড়ি ঘর করে দিছে, ওনা আমরাও ডকুমেন্ট সব দেখলাম, যে টাকা পাঠাইছে, বাড়ি করছে, সব দেখাইছে, না? ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন ভাই। আচ্ছা।
এখন রানিং 4 বছর চলতেছে, এখন মানুষ হয়ে গেছে। বাড়িতে 1 মাস ছিল, পরে এখন মানুষে অবৈধভাবে, ওখানেও আমি আমার শ্বশুর টাকা উঠাই ব্রাকের থেকে, ওই কিস্তি আমি টানি। আচ্ছা শুনেন, 3 বছর ওমান সংসার করলেন, জি, ওই তখন তারপরে আপনার হান কেস হাজবেন্ড দেয় ধরা টাকা। খেলো, হ্যাঁ জি আপনার হাজবেন্ড ধরা খেলো এখানে, হ্যাঁ, আপনি ওই যে 2000 দিনার দিয়ে রিয়াল 2000, 2000 হ্যাঁ। বাংলা 7.5 লাখ টাকা আনার পর তারপরে আবার কতদিন ছিলেন ওমান আপনার? আমি ওখানে থেকে যাই, আমি আসি না। আপনার হাজবেন্ড ধরা খেয়ে বাংলাদেশে চলে আসে? জি, 1 মাস পরেই ও আবার মালয়েশিয়া চলে যায়। বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে গেছে? জি জি, মালয়েশিয়া যাওয়ার জন্য যে খরচটা সেগুলো কে দিছে? আমি দিছি। আবার বাংলাদেশ থেকে আবার 80,000 টাকা দিছি আমি, আপনি দিছেন? যে বিকাশের মাধ্যমে, সেই বিকাশ বন্ধ করে দেয় ওরা। আচ্ছা দিল। এখন এই ততদিনে আপনি ওমানে আছেন? জি, ওমানেই আছে। 2025-এ আসছি আমি ওমান থেকে, আচ্ছা, এই এখন 25 সাল 26। পর্যন্ত ওইখানেই ছিলেন? হ্যাঁ হ্যাঁ, ততদিন পর্যন্ত আপনার হাজবেন্ড ঠিক আছে সব? জি সব ঠিক আছে। যখন মালয়েশিয়াতে যাচ্ছে যাই করছে হ্যাঁ না, কথা বলছে সবাই, সবই ঠিক আছে? জি। যখন গতবার ঈদ গেছে, এই ঈদ না, গতবার 2025-এ যে ঈদটা যায়, তখন সেই ঈদের সময় আমাকে বলে কি যে কিছু ঘরের টাকা বাকি আছে ঘর করতে, তো তুমি কিছু টাকা পয়সা দাও। আমি বলছি আমি বাড়িতে গিয়ে দিব, এখন আর দিব না, 3 মাসের টাকাটা দেই না, এই পর্যন্ত রানিং আমি দিচ্ছি। যখন আমি বলছি আর দিব না, রোজার মাসে আমি তো চলে আসবো, আমি কতদিন করব, আমি সংসার করতে চাই। আর তুমিও তো জানো, সবাই জানে, কিন্তু বাড়ি ঘর উঠেছি, আমি সংসার করে ঘর টর ঠিক করে নাই আবার চলে আসব। পরে আমি ওখানে অবৈধ ছিলাম হাজবেন্ডের জন্য, ভিসা লাগাইতে গেছি, লাগাইনি। এবার যখন আমার সাথে কথা বলে না, 3 মাস কথা হয় না আমার সাথে, কোনো কারোর সাথে যোগাযোগ নাই, ওদের না জানিয়ে আবার বাংলাদেশে আমি চলে আসি পুলিশের হাতে ধরা দিয়ে। পুলিশের হাতে ধরা দিয়ে আসি, তারপরে আসতে জানতে পারি, বাড়িতে যাই ডাইরেক্ট, কিন্তু আমার বাড়ির ঠিকানা আমাকে দেয় না। আমার শ্বশুরের হাতে যখন 2023 থেকে 2025 পর্যন্ত আমার শ্বশুরের ব্যাংকে এবং বিকাশে টাকাগুলো দেই প্রতি মাসে, প্রতি মাসে বিকাশে ও চলে যায়, মালয়েশিয়াতে চলে যায়, তখন আমি আমার শ্বশুরের ব্যাংকে এবং বিকাশে টাকা দিই। সেই টাকা দেওয়ার পরে লাস্টে যখন আমার শ্বশুর টাকা চাইছে, আমি বলছি দিব না, হাসবেন্ড না বলছে দেও, আমি বলছি না এখন দিব না টাকা, আমি তো বাড়িতেই আসবো, আব্বা তো ঘরটার উল্টা পাল্টা দিছে, বা যাও কাজ আছে, আমি ঘরে এসে ঠিক করব। তারপরে কই ঘরের জিনিসপাতি কিনতে হবে, তোমার অলংকার কিনতে হবে। আমি বলছি আমি এসে করব, আমার টাকা দিয়ে যদি করতে হয় তো তোমাকে আমি কেন দিব, তুমি তো আমাকে কিচ্ছুই দেওনি বিয়ের পরে। যাক, আমার সাথে তারপরের থেকে আর কথা বলে না। তখন আমার মনে কেমন একটা খটকা লাগলো। তখন আমার মালিক টালিক বলতেছে তোর হাজব্যান্ড তো এখন কথা বলে না, ডেইলি কথা বলতো আমার হাজব্যান্ডের সাথে। কোম্পানির পাশাপাশি আমি আবার ওভার টাইম কাজ করতাম, এখানে 1 ঘন্টা ওখানে 2 ঘন্টা, এরকম রান্না পাশাপাশি সাফ সাফাই কাজ। তারপরে আমি চলে আসি, আসার পরে আমার শ্বশুরবাড়ি থেকে অনেক গ্যাঞ্জাম হয়। যে ছেলে আমাকে বিয়ে দেয় রুম্মান নাগেরপাড়ার, মানে শরীয়তপুরের, ওর বাড়িতে যাই, ওর কাকা ওর বাবা গিয়ে আমাকে উঠাই দিয়ে আসে, সেখানেও অস্বীকার করে। শরীয়তপুরে গিয়ে আবার বিয়ে হয়, তাহলে কবার হলো? 3 বার। মানে দেশে আসার পর কি আবার বিয়ে হয়েছে আগস্টে 2025-এ, 25-এ আবার বিয়ে হয়েছে? আবার বিয়ে হয়েছে হাজবেন্ডের সাথে? জি, কিন্তু ওর সাথে ভিডিও কলে, কিন্তু বিয়ে স্বীকার করে, বিয়ে স্বীকার করে। 25 সালে যে শরীয়তপুর ওনাদের বাড়িতে গিয়ে বিয়ে হলো? হ্যাঁ হ্যাঁ, উনি মোবাইল ভিডিও কলে? জি ভিডিও কলে, আমার শ্বশুর সাক্ষী থাকে সেই বিয়েয়, মামা শ্বশুর সবাই সাক্ষী থাকে, কিন্তু বিয়ে স্বীকার করে, কিন্তু যে টাকা পয়সা নিছে এটা স্বীকার করে না, এটা দিবে না, আমাকে নিয়ে খাবে না। আমার কথা হয়েছে আমার টাকা পয়সা আমাকে দিয়ে দিই, এলাকার সবাই জানে, এমন মানুষ নাই। লাস্টে আমাকে 2 মাস আটকায় রাখি, আমাকে মারধর করে, আমার অলংকার, আমার টাকা পয়সা, ব্যাংকের রিসিপ্ট যা আছে সব চুরি করে নেয়। সবার সামনে মোবাইল ভাঙে 1,20,000 টাকার, ওইখানে পুরা সাক্ষী সমস্ত ছিল, অডিও কল ভিডিও কলে। তারপরে আপনার বিকাশ আর পিন কোড থেকে শুরু করে সব ব্যাংকের রিসিপ্ট চালাকি করে ওই মোবাইলটা সবার সামনে ভাঙে, যাতে আমি কিছুতে প্রমাণ না দিতে পারি। তারপরে একটা মামলা দেয় আমার নামে, চুরির মামলা। সেখানে তদন্ত করে দেখে সিআইডির হাতে দেয়, সিআইডি তদন্ত করে দেখে না আমি ওখানে চুরি করি নাই, যা বলছে সব মিথ্যা বলছে। সিআইডি পরে মামলা শেষ করে দেয়, মানে খারিজ করে দেয়। তখন তারা বলছে মেয়েটা এত কিছু করছে, মেয়েটার নামে কেন মিথ্যা কথা বলছে, আর আমার সাথে খারাপ খারাপ কথা বলছে, আমি খারাপ ব্যবসা করি, এই করি।
পরবর্তীতে আমি 2টা মামলা করি, একটা যৌতুক আর একটা প্রতারণা, কিন্তু তারপরে ওদের সাথে পারতেছি না। সবকিছু স্বীকার করে কিন্তু টাকার কথা স্বীকার করে না। আর আমি যার মাধ্যমে ব্যাংকে টাকা দেই তার নাম হচ্ছে রমিস, বাড়ি কুমিল্লা। আমার একই মালিকে একই জায়গায় কাজ করি, ওর নাম্বার সহকারে দিছি, ওর মাধ্যমে ব্যাংকে টাকা আসে। তখন আমার পতাকা ছিল না, ওর পতাকা দিয়ে প্রথমত ছেড়ে দিয়ে আসি রিসিপ্টগুলো আমার কাছে, ওই রিসিপ্ট নিয়ে আসি, সেটাও আমি কোর্টে শো করছি। বলছি ওর নাম রমিস, ওর ব্যাংকে টাকা আসে, টাকা আসছে, ঠিক আছে, কিন্তু স্বীকার করে না। বাড়ি 5 তলা বাড়ি, ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করছি আমি। কার বাড়িতে? আপনার হাজবেন্ডের বাড়িতে? জি, হাজবেন্ডের বাড়িতে। কয়তলা বাড়ি এখন? এখন 1 তলা করছে। ফাউন্ডেশন দিয়ে? জি, 5 তলা, 1 তলা কমপ্লিট আপনি করছে। বললেন আপনার দেবরকে টাকা দিয়েছেন ওমানে? হ্যাঁ, ওমানে। কত হ্যাঁ, দিয়েছিলেন? ও আমার কাছ থেকে ধার নিছিল 2 লাখ টাকা, আচ্ছা, ধার নিছিল। তারপরে বাংলার 2 লাখ টাকা? জি, হ্যাঁ, বাংলার। আর আমার যে খালা শাশুড়ি আছে, ওনার মেয়ে দুলালী নাম। তখন আমি ওমানে, আমার দেবর ওমানে, ওনার বিয়ে, ওই মেয়ের বিয়ে হয় ননদের, তার কথা বলে 2 লাখ টাকা নিছে ধার আমার শ্বশুর। সেটাও অস্বীকার করে, কিন্তু তাদেরকে কোনো টাকা দেয় নাই, তাদেরকে কোনো টাকা পয়সা দেয় নাই। তারপরে আমি যখন ওমান চলে আসি, আমার দেওর ওখানে থাকে, জানি আমি সংসার করব, বিয়ে করছি, ওই রিসিভও আছে, মাল দিছে ওইখান থেকে, সেই মালও আত্মসাৎ করে রেখে দিছে। আবার ওইখানে আমার অনেক টাকার মাল ছিল। কেরানীগঞ্জে আপনার কি আছে এখন? কেরানীগঞ্জে এক বোন নাকি, বোনের কাছে থাকি আমি। কেরানীগঞ্জে আপনার আপন বলতে কেউ নাই এখন? না, এখন কেউ নাই। আমার সব কিছু আমি বাবরি ফ্যামিলির সাথে। আমার মা এই বিয়ের কথা শুনে মারা গেছে আজকে 2 বছর। এটাই তো আপনার প্রথম বিয়ে ছিল নাকি? জি না, এর আগে কখন বিয়ে ছিল? না, এর আগে বলে যে আমি বিয়ে হয়েছে, 5টা বাচ্চা কাচ্চা আছে, এই আছে সেই আছে, অনেক রকম খারাপ খারাপ কথা বলছে। কিন্তু আমার কথা হয়েছে কি, আমার যদি 5টা কেন 10টাও বিয়ে হয়ে থাকে, 5টা বাচ্চা কেন 20টাও যদি বাচ্চা থাকে, কিন্তু সব কিছু দেখেই তো আমাকে নিছে, না দেখে তো আমাকে নেয় নাই। আছে কি না সেটা বলুন। না না জেনে কি আপনার কোনো বিয়ে হয়েছিল এর আগে? না। তারপরে আমার দেওয়ার আবার ওমান থেকে ও মালয়েশিয়া চলে যায়। আমার ওইখানে ঘরে আমার মালিক সাক্ষী আছে, ছবি তোলা আছে, টাকা দিছে। ওইখান থেকে 2 লাখ টাকার বেশি নিয়ে যায়। মোবাইল থেকে শুরু করে সব ছবি তোলা আছে, 22টা মোবাইল, আইবাদ থেকে শুরু করে, মোবাইল ঘড়ি থেকে শুরু করে, ওইখান থেকে অনেক টাকা নেয়। 22টা মোবাইল কিভাবে নিচ্ছে, কেন নিচ্ছে? বাড়িতে আনবো, সবার জন্য দিব, কিনছি সবার কাছ থেকে, একসাথে তো আনতে পারবো না। সেগুলো আমার কাছে আছে প্রমাণ, ওইগুলো সব বিক্রি করে ও চলে যায় এখানে। মালয়েশিয়া চলে যায়? জি, ওইখানেও আপনার 16.5 লাখ টাকা আসে। যে আমার ঘরে যে আসবাবপত্র ছিল, হোন্ডা ছিল, এগুলো বিক্রি করে বাংলাদেশে আসে না, 5-6 মাস এসে চলে গেছে। মালয়েশিয়া থেকে ওগুলো বিক্রি করে ও মালয়েশিয়া চলে গেছে, ওমান থেকে। মানে ওমানে ওগুলো বিক্রি করে ওমান থেকে মালয়েশিয়া চলে? জি জি, বাংলাদেশে আসে না। তাহলে পরে এখন আমি কি জানতে ওনার পারি দুই ভাই মালয়েশিয়াতে? যে মালয়েশিয়া থেকে তো 2 জন অবৈধভাবেই আছে, 2 জন অবৈধভাবে আছে। কিন্তু ওরা সবকিছুই স্বীকার করে, কিন্তু টাকা পয়সা এই যে নিচে, এই যে কথাগুলো বলছে, এটা স্বীকার করে না। বিয়ে টিয়ে সব স্বীকার করে। এখন বলে আমি খারাপ, আমাকে নিয়ে খাবে না। মোবাইল ভাঙছে, সব কিছু করছে, এগুলো সব স্বীকার করে, কিন্তু বলে যে আমি 1 টাকাও নেইনি, সেইটা বলে। কিন্তু কোর্ট প্রমাণ হয়েছে, আমি যে বলছি যে 1.5 কোটি টাকা নিছে, কিন্তু ডিবির কাছে তদন্ত দিছে, ডিবি 17,70,000 টাকা প্রমাণ দিছে। বলছে যা দিছি, ডিবি আবার বলছে বোন তুই তো পারবি না, তুই তো ভুক্তভোগী, তোর কষ্ট আমি বুঝি, কিন্তু যা প্রমাণ দিছি সব ফেলে দে, সব কিছু দরকার নাই। যা আসছে, যেহেতু বিকাশ ওরা বন্ধ করে দিছে, তাহলে এটা তদন্ত আসছে, এটা নিয়েই খুশি থাক। আমি ওটা নিয়েই খুশি ছিলাম, এখন সেটাও আমাকে দিতে চাচ্ছে না। কোর্ট কি বলতেছে? কোর্ট তো কিছু বলতেছে না, কি বলবো বুঝতে পারতেছি না। খালি বলে এটা দাও, ওইটা দাও। আমি এত এত কাগজ দিছি, প্রথম যে কাগজপাতি দিছি, ব্যাংকে রিসিপ্ট, প্রথম যে ডিবি ছিল উনি ফেলে দিছে, উনি হিন্দু ছিল,
পরবর্তী যে আমার আইও যে আরেকটা তদন্ত, কিন্তু তদন্ত নিয়ে দেখে সব ঘটনা সত্যি, একটাও মিথ্যা না। ডিবির কাছে ভিডিও ফুটেজ আছে, আপনার সিআইডির কাছে ভিডিও ফুটেজ আছে, এলাকাবাসী সবাই সাক্ষী দিছে, মিথ্যা মামলা দিছে, মিথ্যা কথা বলছে, টাকা পয়সা দেই নাই, কিন্তু ওখানে সবাই জানে আমি টাকা পয়সা দিয়ে বাড়ি টাড়ি করছি। কেন ওই যে ভিডিও কল দিয়ে সাক্ষী সবাই সাক্ষী রাখছে, তখন আমাকে দেখে চিনছে। প্রথম চিনে নাই, পরে আমি বলছি সাগরের বউ, বলিকে তুমি, পরে এসে শুনি এই সমস্ত ঘটনা। বাড়িতে জমি সমি রেখে দেই, বছরকার ধান উঠে, বছরকার ধান উঠে, ব্যাংকে লোন ছিল, লোন পরিশোধ করে দিছি। 4 বার ব্র্যাকেট থেকে টাকা উঠাই, ওই কিস্তি আমি দেই 5 লাখ করে। আচ্ছা, আপনার যে আদালতের কাগজপত্র তো আছে না? জি সব আছে। আপনার আইনজীবী কে, নাম কি? আইনজীবীর অদূত। অদূত। ওনার চেম্বার কোথায়? ওনার চেম্বার শরীয়তপুরে। আপনি মামলা শরীয়তপুরে করেছিলেন? জি, এখন আমি যখন আমাকে 2 মাস আটকায় রাখে, তখন আমার এগুলো প্রমাণ আছে। যখন আটকায় রাখে আমি আবার শরীয়তপুরে কোর্টে না, ওই গোসেরার থানায় গিয়ে মামলা করতে যাই, জিডি করতে যাই, তারা জিডি নেয় না। তারা বুদ্ধি দেয় যে দেরি হয়ে গেছে, আমরা এই মামলা নিব না, এলাকা খারাপ, তুমি ডাইরেক্ট কোর্টে গিয়ে মামলা করো। যখন আমার নামে মামলা করছে, মারধর করছে, হুমকি দিছে, আমার এক কাকি শাশুড়ি আছে, ওনার ভিডিও ফুটেজ আছে। ওনাকে ওসি জিজ্ঞেস করছে, ওইখানে যে বড় স্যার, যে বড় অফিসার ওসি, ওনার তদন্তে ছিল, উনি জিজ্ঞেস করছে ঘটনা সত্যি, বলছে হ্যাঁ ঘটনা সত্যি, ওনার কাছে ভিডিও ফুটেজ আছে, ওনারা সবাই জানে। তারপরে ওরা আমাকে কিছু করতেছে না। আর আচ্ছা, তখন কি আমি কোর্টে গিয়ে মামলা করছি। আমরা আপনার আইনজীবীর সাথে কথা বলবো, বিষয়টা কোন পর্যায়ে আছে জেনে তারপরে দেখি কিভাবে এটাকে উপস্থাপন করা এই যায়। যে হ্যালো, জি আপনি মদুদ সাহেব বলছেন? অ্যাডভোকেট মইনুল ইসলাম মদুদ সাহেব, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি তো যে আপনার যে কোর্টে, শরীয়তপুর কোর্টে যে আপনার একটা মামলা চলা আছে আয়েশা নামে, প্রিয়াঙ্কা আয়েশা নামে, ওমান ফেরত, ওই প্রিয়াঙ্কা আয়েশা ওমান ফেরত, জি জি। তো ওনার মামলার বর্তমান কন্ডিশন কি? আয়শা, প্রিয়াঙ্কা আয়শা, আপনি কি বলতেছেন? যে আমার নাম প্রেমিত খন্দকার, প্রবাসী টিভি থেকে বলছিলাম। হ্যাঁ, বর্তমান এই কি আছে, কি অবস্থা? এটা তো কয়েকদিন আগে তারিখ গেল, ওনারা আসছে, তারপরে মানবাধিকার সংস্থা থেকে লোক আসছে। জি, তো ওটা কি বর্তমানে আসামি 700 কত, মামলা নাম্বার কত? 449 না 441? সাক্ষীর জন্য গেছে ভাই। সাক্ষীর জন্য গেছে? হ্যাঁ হ্যাঁ, 4 জন হয়েছে তো সাক্ষীর জন্য কি করেন উল্টা পাল্টা কথাবার্তা? হ্যাঁ, মামলার ইয়া হয়েছে, কোর্ট ফিক্সড হয়েছে, স্থায়ী জামিন হয়েছে, আর ওইটা মামলা চার্জের জন্য গেছে আর কি, এখন চার্জের জন্য আছে। মানে আসামিরা স্থায়ী জামিন পাইছে? জি জি। আচ্ছা, আর মামলা এখন চার্জে যাবে, তাই তো? হ্যাঁ, চার্জের জন্য। আচ্ছা, উনি তো এই যে আমাদের এই প্রবাসী টিভিতে আসছেন, দেন আমাদের যে প্রবাসী লিগ্যাল এইড সাপোর্ট আছে, হয়তো মানুষ তো ভুক্তভোগী যারা, তারা তো ছুটে আসে তাদের কথাটা বলার জন্য, হ্যাঁ, সেই হিসেবে উনি আসছেন, ওনার বক্তব্য বলেন, যেটা শুনলাম সেটা তো খুবই দুঃখজনক, আপনি নিজেও জানেন বিষয়টা। তো এটাতে আপনার পরামর্শ কি মূলত ওনার জন্য? আমাদের আর কি পরামর্শ হবে, আমরা তো মামলা চালাইতেছি। আমরা ওনার 17 লক্ষ সামথিং টাকার ইয়া আসছে, ওদিন আদালতে এটা নিয়ে তর্ক বিতর্ক হয়েছে। এখন ওনার যে টাকাটা প্রতিবেদনে আসছে, আমরা বললাম যে আপনারা আপোষের জামিনে আছেন, আপনারা অন্তত যে টাকাটা প্রতিবেদনে আসছে ওই টাকাটা দিয়ে দেন। মানে তদন্ত প্রমাণিত হয়েছে, তদন্ত প্রতিবেদন প্রমাণিত হয়েছে 17 লক্ষ কত 17,80,000 মতো সম্ভব। সামথিং। আচ্ছা, ঠিক আছে। আর এর বাইরে কি প্রমাণ করা যায় না? না, রিপোর্টে তদন্তকারী কর্মকর্তা পুঙ্খানুপুঙ্খ ইয়া করছে, তদন্ত করছে, করিয়া এই টাকাটাই পাই। আচ্ছা আচ্ছা, পাওয়ার পরেও তো আদালত তারে এই বিষয়ে তেমন কোনো আদেশ দেয় না, আপোষ হয় না, এই জন্য মামলা চার্জ গঠনের জন্য চলে গেছে, সামনে সাক্ষী দিয়ে মামলা প্রমাণের জন্য বলা হয়েছে। আচ্ছা।
তো ওই যে উনি যে আমাদের যে স্টেটমেন্ট দিল, আমরা ওই যে প্রবাসী টিভিতে ওনার এই স্টেটমেন্টটা একটু প্রচার করতে চাচ্ছি। ভাবলাম যে আপনি যেহেতু ওনার আইনজীবী, আপনার সাথে একটু পরামর্শ করে নিই। হ্যাঁ, মানে এখন ওনার জন্য তো আমরাও দুঃখিত বিষয়টা, কিন্তু আদালতের অ্যাঙ্গেলে চলবে, বুঝলেন না? জি জি যখন আদালতে আপোষের শর্তটা মানুষ না করে, তখন আদালত আর কি করে? তখন তো সে তার মামলা সাক্ষী প্রমাণ দিয়ে প্রমাণ করে হয়তো আদালত সাজা দিয়ে দিবে। জি জি ওই জি অ্যাঙ্গেলে হাঁটা ছাড়া আমাদের আর কি আছে? জি 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 এটা ঠিক আছে। আইন তো আইনের গতিতেই চলবে। কয় তারিখে যেন 27 তারিখে আমার হাজিরা গেছিল। গত 27 জি জি এই মাসে। আমরা আপনার আইনজীবীর সাথে কথা বলে বিষয়টা জানবো। এখন আপনি যে আমাদের প্রবাসী টিভিতে কল করেছেন কি উদ্দেশ্যে, মূলত কি জন্য বলুন তো? আমি একজন ভুক্তভোগী, আমি চাই এটা সঠিক বিচার হোক, আমার মতো কেউ যেন ওদের ফাঁদে না পড়ে। কিন্তু ও তো আমাকে বলছিল সবাই সামনেই কোরআনটা ধরে, আমি মুসলিম, আমি তোমার সাথে কখনো বেইমানি করব না। কিন্তু ও কোরআন শরীফটা ধরে 2 রাকাত নামাজ পড়ে আমার সাথে বেইমানি করছে। কিন্তু ওদের বাড়িতে গেছি, সব কিছুই বিয়ে শাদী মানে, কিন্তু টাকা পয়সা নিচে দেয় না। আমাকে যখন নিয়ে খাবে না, বাস আমার টাকা পয়সা আমাকে দিয়ে দিক, আমার কোনো আর দাবি নাই। কিন্তু আমি প্রবাসী ভাই বোনদের কাছে বলি, প্রশাসনের কাছে বলি, দেশের সরকারের কাছে বলি হাত জোর করে যে আমি আপনাদের কাছে বিচার চাই, আপনারা আমার বিচারটা করে দেন, আমি যেন সুষ্ঠু বিচার পাই। আপনাদের কাছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর ওকে একটু ধরাই দিবেন। ও এখন মালয়েশিয়াতে 2 ভাই, ওরা আছে অবৈধভাবে আমার এত এত টাকা নিচ্ছে। আপনাদের কাছে এই বিচার চাই ভাই, হাতে পায়ে ধরে, আপনাদের হাতেও ধরি পায়েও ধরি, আর সরকারের কাছে বলতেছি আপনার কাছে যে আপনারা এই বিচারটা করবেন।